ঘুমন্ত তের পাশে বসে আছে জিমিন। দরজা খোলা থাকায় বাড়ির সবার একসঙ্গে কান্নার শোরগোলের কারণ বুঝল না সে। এদিকে থেকে রেখেও যেতে পারছে না, তবুও মনের সংশয় কাটাতে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। হোয়াটসঅ্যাপ বোগামের জন্য মুখে হাত দিয়ে বেশ শব্দ করে কাঁদছে। অন্যদিকে জিনসহ বাড়ির সকলেই আহাম্মক বনে গিয়েছে। হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারল না কেউই। জাঙ্কুকে বিশ্বস্ত সহযোগী হিসেবে বোগাম সবসময় তার সাথে ছিল, কিন্তু আজ হঠাৎ কি হলো? বোগাম বা তের সাথে কি করেছে? সব প্রশ্নের উত্তর খুঁজতে ধৈর্যহারা হয়ে ওঠে সবাই। ঘুটঘুটে অন্ধকার রুমটায় ফ্ল্যাশ অন করে বোগামের দিকে তাক করতেই সহসা চোখ মুখ কুঁচকে নেয় সে। আমার সাথে বেইমানি করলি কেন তুই? নিজের ভাইয়ের মতো মূল্য দিয়েছি তোকে। আমি কি করেছি? মিথ্যা অভিযোগ একদম তুলবি না জাঙ্কুক ভাই। বাহ, এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস? এই জাঙ্কুক যে প্রমাণ ছাড়া কথা বলে না, তুই ভালো করেই জানিস। বোগাম উত্তর দিল না, বরং জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল বিরক্ত হয়ে। জাঙ্কুক বিদ্রুপ হেসে বলে, তুই জানতি আমি তের প্রতি দুর্বল, কিন্তু সব জেনে শুনেও তের প্রতি তোর উতলে ওঠা ভালোবাসা মোটেও মানায় না। কি বলছিস জাঙ্কুক? মাথা ঠিক আছে তোর? চুপ, সব ঠিকঠাক আছে, শুধু তোকে ধরার যোগ্য সময় পাইনি আমি। তে এই বাড়িতে আসার পর রাতে আমি ছাড়াও তুই তের রুমে যেতি। রাতে বেখিয়ন স্পষ্ট দেখেছে তোকে তের রুমে প্রবেশ করতে। আমি এরপরও চুপচাপ ছিলাম, তের প্রতি কড়া নজর বাড়িয়ে দিলাম। তের ফুপ্পি সহ তের বাবাকে তুই পালিয়ে যেতে সাহায্য করেছিস, এবং জেনিদের দলের সদস্যদের সঙ্গেও তোর যোগাযোগ আছে। সেদিন তুই তাদের খবর দিয়েছিলি জেনিকে ব্ল্যাক হাউস থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্ল্যাক হাউসে অন্যান্য দরজার পিনের সাথে জেনি দরজার পিন কোডও মিল নেই। সেই দরজার পিন একমাত্র আমি আর তুই জানতাম। তাহলে বল, তোকে ছাড়া জেনি দরজা অক্ষত অবস্থায় খোলা কি করে? সবটা তুই আগেই থেকে প্ল্যানিং করে রেখেছিস, তাই না? তোর সমস্যা কি জাঙ্কুক? শুধু শুধু আমার ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে কিন্তু। তাই নাকি? তোদের এইসব প্ল্যানিং কিছুটা হলেও আমার শাশুড়ি জানেন। আজ তিনি আমার কাছে সবটা খুলে বলেছেন এবং দাবি করেছেন দুই পরিবারের সম্পর্ক যেন আগের মতো করে তুলি। তার মানে? এত চিন্তা করিস না, মাথা ফেটে যাবে তোর। আমাকে আমার কাজটা করতে দে। জাঙ্কুক উঠে দাঁড়ায়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা 7 জন কর্মচারীকে উদ্দেশ্য করে বলে, যে করেই হোক জেনিলিসা কোথায় আছে বোকামের পেট থেকে বের কর। প্রয়োজনে মারবি, তবুও যেন সত্যটা বের করে। অনেক হয়েছে নাটক, আর না। রাতে জাঙ্কুক বাড়ি ফিরতেই সবাই যখন জানতে চায় বোগামের দোষটা কি, তখন জাঙ্কুক সবাইকে এড়িয়ে নিজের রুমে চলে যায়। মন শরীর দুটোই বড্ড ক্লান্ত। তের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে পাশে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কেটে যায় 2 দিন। এতদিনেও বোগামের মুখ থেকে সত্য কথা বের হয়নি, কিন্তু আজ জাঙ্কুকের অত্যাচারে জেনি এবং লিসার ঠিকানা বলে দেয় সে। সবাইকে না জানিয়ে জাঙ্কুক লোক পাঠিয়ে দেয় তাদের খুঁজতে। অবশেষে পেয়েও যায়। বর্তমানে জাঙ্কুক জেনি এবং লিসার মুখোমুখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জাঙ্কুকের সালামের জবাব দিল না জেনি আর লিসা, বরং তারা দুজনে দুজনের মুখের দিকে দেখাদেখি করছে। কিছুক্ষণের মধ্যে বাড়ির দ্বার প্রান্তে প্রবেশ করে তের পুরো পরিবার। ব্ল্যাক হাউসের উঠানে সবাই মিলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে জিমিনের হাত ধরে। তার দিকে জাঙ্কুক পূর্ণ দৃষ্টি রেখে গমগম সুরে বলে, ঘরে যাও তে, তুমি ক্লান্ত। না, বাড়ির সবাই এখানে আছে, আমি এখানেই থাকবো। তে ঘাড়তে আমি করবে, জাঙ্কুক ভালো করেই জানে। তাই জিমিনকে ইশারা করে তাকে নিয়ে যেতে বলে, কিন্তু নাছোড়বান্দা তে তাতেও রাজি হলো না। কোনো উপায় না পেয়ে জাঙ্কুক তের সিদ্ধান্ত মেনে নেয়। জেহব চিন্তিত গম্ভীর মুখ করে বসে আছেন। তার দিকে তাকিয়ে জাঙ্কুক বলে, দাদা যান, আমি কোথা থেকে শুরু করব? জেনি নাকি লিসা, নাকি তের বাবা সবিনের থেকে? সোবেনের নামটা বলতেই তেসহ বাড়ির বাকিরা চমকে তাকায়। জেহব কিঞ্চিত হেসে বিদ্রুপ সুরে বলে, অতীতের ক্ষত বর্তমানে এসে দাগ লেগেছে, তবে অতীত থেকে শুরু হোক। জাঙ্কুক স্থির হেসে আয়ের দিকে তাকায়। ফুপ্পি, আপনার মা বাবা হাজবেন্ড মারা যান রোড অ্যাক্সিডেন্টে। আপনি আমাদের এটা বলেছেন, রাইট? হ্যাঁ, ঠিকই তো বলেছি। কিন্তু আপনি কি জানেন যে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? জাঙ্কুকের কথায় সবাই ঝলকানিতে তাকালেও জেহব স্থিরভাবে বসে আছেন। আমরা পরবর্তীতে জানতে পেরেছি আপনার বাবা মানে তের দাদা 2 বিয়ে করেন। আপনি এবং তের বাবা প্রথম পক্ষের সন্তান, আর জেনি লিসা দ্বিতীয় পক্ষের। এটাও আপনারা জানেন? তে চকিতে তাকায় সবার দিকে।
তার দাদার মৃত্যুটা পর্যন্ত সে জানলেও বিয়ের বিষয়টা মোটেও জানে না। আমাদের ব্যক্তিগত কথাগুলো সবার সম্মুখে তোলা কি ঠিক হচ্ছে জাঙ্কুক? আয়ের কথায় ঠাট্টা স্বরে হাসে জাঙ্কুক। আপনাদের ব্যক্তিগত কথাগুলো আর ব্যক্তিগত নেই। সেটা 12-13 বছর আগেই আমার দাদার কানে বাড়ি খাচ্ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ এবং সুযোগের অভাবে দাদাজান কিছুই করতে পারেনি। জাঙ্কুক, এত সময় আমাদের নেই, খুব দ্রুত সবটা বলে দে। যে হোক, শেষ কথাটা বলে সবিনের দিকে একবার তাকান। জাঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে বলে, তের দাদা দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরে যখন 2 যমজ মেয়ে জেনি এবং লিসা হলো, তার কিছুদিন পরে প্রথম পক্ষের বউ সেটা জানতে পারে। তখনও তের বাবা এবং ফুপ্পি বেশ বড় হয়ে গিয়েছে। ঝগড়া বিবাদে কেটে যায় বছর। জেনি লিসা বেশ বড় হয়ে যায়। তারা যখন বাস্তবতা বুঝতে শিখে, তখন সংসারে একমাত্র মায়ের আদর ছাড়া বাবার আদর ছিল না। ছোট থেকেই রাগী ছিল লিসা। তার যখন 19 বছর বয়স, তখন মনে মনে সিদ্ধান্ত নেয় সৎ মায়ের কোনো ক্ষতি করবে। কেননা ভালোবাসার সমৃদ্ধ ছিল আয়ুর পরিবার, কিন্তু তাদের পরিবারের অভাব ছিল পিতার সুখের। ঠিক তাই করলো। আমাদের বাড়ির ড্রাইভারের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল লিসার, আর তাকে হাত করে গাড়ি অ্যাক্সিডেন্ট করালো। সেদিন আয়ু বাদে গাড়িতে থাকা সবাই মারা যান। সবাই যখন জানতে পারে এটি অ্যাক্সিডেন্ট, তখন আমাদের ড্রাইভার তার ভাইয়ের সাথে গোপন আলাপে জানতে পারে এটি পরিকল্পিত। ঠিক তখন আমার দাদা যান তে এবং তার পরিবারকে নতুন করে চিনতে পারে এবং লিসাকে খুঁজতে লোক লাগায়। কিন্তু বিষয়টা জানতে পেরে লিসা নিখোঁজ হয়ে যায়। এদিকে বাবা মায়ের মৃত্যুতে সুখাতে থাকার পরিবর্তেও আয়ু এবং সবিন সম্পত্তি ভাগাভাগিতে ঝগড়া লেগে যান, কেননা সম্পত্তি দাবিদার ছিলেন দ্বিতীয় স্ত্রী। নানানভাবে ফোর্স করেও তিনি তার অংশ ছাড়তে রাজি হননি। তাই সবিন এবং আয়ু সবচেয়ে নিম্নমানের কাজটা করেন। তারা লিসা এবং জেনির মাকে মারার জন্য লোক ভাড়া করেন, কিন্তু তিনি পালিয়ে যান। চারিদিকে তার খোঁজ না পাওয়ায় সবাই সবিনের দিকে আঙ্গুল তোলে। তাই তিনি সব ফেলে দ্রুত বিদেশে পাড়ি জমায়। এদিকে মা বোনবিহীন একা হয়ে যায় জেনি। তাই আমার দাদি নিজের সহযোগিতা হিসেবে তাকে জীবন মঞ্জুরি নিয়ে আসেন। কিন্তু বছরের পর বছর জেনি আন্টি আমাদের কাছে থেকেও আর কাছে টাকার বিনিময়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করে। জাঙ্কুক কথা শেষ করার আগেই সবিন বলেন, একদম ঠিক করেছে। তুমি আমার মেয়েকে বন্দি করেছো নিজের স্বার্থে, ঠিক তেমন টাকার স্বার্থে জেনি আমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সবিনের গমগমে সুরের কথায় শব্দ করে হেসে উঠল জাঙ্কুক। তাই নাকি? আপনার মেয়ে কি বাজারের পণ্য? মাত্র 50-60 হাজার টাকার বিনিময়ে থেকে দেওয়া হয়েছিল। জাঙ্কুকের কথায় মাথা নিচু করে নেয় সবিন। বিষয়টি তে সম্মানে লাগে। যাই হোক, জেনি থেকে পালিয়ে যেতে সাহায্য করার পর সে নিজেও পালিয়ে যায়। কিন্তু তার উপর আমার এতটা জেদ চেপে যায়, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন তেকে পাবো সেদিন জেনিকে মুক্তি করে দেব। এত বছর তাকে বন্দি রেখে কয়েকদিন আগে আমি জানতে পারি যাকে বন্দি করেছি সে জেনি নয়, লিসা, যাকে আমার দাদাজান 1 যুগ থেকে খুঁজে চলেছে, অথচ সে আমাদের কাছেই ছিল। অদ্ভুত। জাঙ্কুক চেয়ার থেকে দাঁড়িয়ে চেয়ারটা নিয়ে তের সামনে রাখে আর তেকে ইশারা করে চেয়ারে বসতে বলে। কিন্তু তে মাথায় ইশারা না করতেই জাঙ্কুক দাঁত কিরমির করে ফিসফিসিয়ে বলে, কোলে ওঠা শোক করে লাভ নেই, চুপচাপ বসে যাও, কোনো সাউন্ড যেন না হয়। আরে আবার সাউন্ড? তে তর্ক করলো না। এই মুহূর্তে তর্ক করার সাধ্য তার নেই, তাই চুপচাপ করে বসে যায়। জাঙ্কুক জেহবকে ইশারা করে বাকি কথাটা শেষ করতে বলে। তাই জেহব লিসাকে উদ্দেশ্য করে বলে, বন্দি করেছ জেনিকে, অথচ তুমি সেখানে কি করে এলে? লিসা চুপ করে আছে। তাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক 2 হাতে তালি দিয়ে তাড়া সুরে বলে, দ্রুত দ্রুত ফাস্ট বলুন, আমার হাতে সময় নেই, আজকে সবটা সমাধান করতে হবে। যত চুপ থাকবেন বিপদ তত বাড়বে। আসলে নকল জানতে চাইনি, আমি আসলটাই জানতে চেয়েছি। আর উল্টাপাল্টা চালাকি করে লাভ নেই, আজ সব পথ বন্ধ। আমার সৎ মা এবং বাবাকে মারার দায়ে আড়ালে আমাকে যখন সবাই খুঁজতে থাকে, তখন আমি পালিয়ে যাই। কেননা আমি জানি একবার জেহবের খপ্পরে পড়া মানে ভয়াবহ শাস্তি। এইদিকে কয়েক মাস পর জেনের সাথে যোগাযোগ করলে সে আমাকে থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করার বিষয়টি বলে। তখন আমার মাথায় বুদ্ধি আসে, জেনের দেওয়া শাস্তি হবে সীমিত, কেননা তেকে একদিন না একদিন জাঙ্কুক খুঁজে পাবে আর আমার শাস্তি সারা জীবনের জন্য। তাই ইচ্ছে করে জেনি সেজে জাঙ্কুকের লোকের হাতে ধরা পড়া নাটক করি আর আমি হয়ে যাই বন্দী। অন্যদিকে জেনি লুকিয়ে বাঁচতে থাকে। আমার থেকেও তখন তার বিপদ বেশি ছিল, কেননা সবাই জানে জেনি জাঙ্কুকের কাছে বন্দী আর লিসা পলাতক। তাই তাকে কেউ দেখে ফেললে বলবে সে লিসা। 2 বোনের চেহারা মিল হওয়ায় কেউ সহজে বুঝতে পারবে না।
তাহলে বাড়িতে নীরবে হামলা, তেকে কিডন্যাপ, আমাকে চিরকুট দিয়ে ভয় দেখানো তাকেই করেছে? জেনি করেছে, একমাত্র তের উপর জেদ করে। কেননা তের বাবার কারণে আমাদের মাকে আমরা হারিয়ে ফেলেছি। অন্যদিকে দুই বোন দুই দিকে, যা হয়েছিল সবটাই আড়ালে মিটে যেত, কিন্তু অনন্তপুরের ঝামেলা চন্দনপুরে এসে সবটা এলোমেলো হয়ে যায়। তাই লোক নিয়ে এমনটা করে জেনি। তবে বোগাম কার সাথে হাত মেলায়? সে তের প্রতি দুর্বল হয়ে ব্ল্যাক হাউসে আমার সাথে সব প্ল্যানিং করে। অন্যদিকে আরের সাথে মিলে সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে। জীবন বাড়ির সব আপডেট আমরা বোগামের কাছে থেকে পেতাম। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকায় বোগামের দিকে। বোগাম তার দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে। জাঙ্কুক একজন লোককে কিছু একটা ইশারা করে বলে। তখনই লোকটি ব্ল্যাক হাউস থেকে হুইল চেয়ারে করে একজন মহিলাকে নিয়ে আসে। আর তাকে দেখে জেনি এবং লিসা একসঙ্গে বলে, মা। সোবিন আর আয়ুর চিনতে বেশ সময় লাগেনি। সামনে মহিলাটি তাদের সৎ মা সানা। আমাদের কাছে ছিলেন তিনি এতদিন। রক্তাক্ত অবস্থায় আমাদের কাছে সাহায্য চাইতে আসেন। তিনি চিকিৎসার অবস্থায় প্যারালাইজড হয়ে যান। পরবর্তীতে আমরা তার নিরাপত্তার জন্য সবকিছু ব্যবস্থা করে ব্ল্যাক হাউসে রাখি। ব্ল্যাক হাউসের ডানের গলির রুমটি ছিল জেনি রূপী লিসার, আর বামে ছিল উনি। সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এগিয়ে আসে সোবিনের কাছে। আপনি জানতেন আমি আপনার এইসব কার্যকলাপ সম্পর্কে জানি, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে পালাতে চাইছিলেন এবং তেকেও বিয়ে দিতে অসম্মতি জানান। কিন্তু শেষ জিতটা আমার হয়েছে। যান, আপনার মায়ের পা ধরে ক্ষমা চান। কি বলছো তুমি? তোমার কথা শুনতে বাধ্য নই আমি। অবশ্যই বাধ্য। আপনি আর আইএফওপি পা ধরে ক্ষমা চাইবেন। আপনাদের এই জঘন্য কাজের জন্য দুইটা অপশন দিলাম। প্রথমত ব্ল্যাক হাউসে বন্দি থাকবেন কয়েক বছর, আর দ্বিতীয়ত পা ধরে মাফ চাইবেন আপনার মায়ের কাছ থেকে। কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। সেদিন সোবিন আর আয়ু অবশেষে মাফ চায় তাদের মায়ের কাছ থেকে। জেনিকে ছেড়ে দেওয়া হয় এবং আলাদা একটি বাড়িতে তার মাকে নিয়ে থাকার ব্যবস্থা করে দেয় জাঙ্কুক। লিসাকে আবারও ব্ল্যাক হাউসে বন্দী করা হয়। বোগামকে কয়েক মাসের জন্য ব্ল্যাক হাউসে বন্ধ করে রাখবে বলে সিদ্ধান্ত নেয় জাঙ্কুক। তাতে তাল মিলিয়েছে বোগামের মা ফুয়াসা, কেননা যার বাড়িতে থাকছে তার সাথেই বেইমানের বিষয়টা হাস্যকর। সোবিন সহ বাকিরা আগের মতোই আছেন। তে এবং জাঙ্কুকের সম্পর্ক এখন স্বাভাবিক। বিছানার সাথে হেলান দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তে। জাঙ্কুক ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। জাঙ্কুক শুনছেন? হ্যাঁ, বলো। আমার সাথে আপনার দেখা না হলেও তো পারত, তবে আর এত ঝামেলাটা হতো না। বোগামের সাথে আপনার বিবাদ থাকতো না। আসলে আমি অভিশপ্ত। তের কথায় জাঙ্কুক শব্দ করে ল্যাপটপটা বন্ধ করে তার দিকে ঘুরে তাকায়। যার যে শাস্তি সে তা পাবে, এতে তোমার নিজেকে অপরাধী ভাবার কিছুই নেই। তবুও তে কথাটা পেঁচাতে নিলেই ঠাস করে শব্দ হয়। তে চমকে তাকাতেই দেখে জাঙ্কুক নিচে কফির মগটা ছুঁড়ে ফেলেছে। আরে কি করছেন আপনি? বুঝলে তে, হাতটা বড় আনচান করছে, তাই কফির মগটা ছুঁড়ে মেরেছি। আনচান এখনো কমছে না, কি করি বলো তো? ব্যাস, জাঙ্কুকের কথায় তে শটান হয়ে শুয়ে যায়। অন্যদিকে পাশ ফিরে গায়ে কাঁথাটা মুড়িয়ে দোয়া কালাম পড়তে থাকে। কেননা সে ভালো করে জানে জাঙ্কুক তার কথায় খেপেছে। এবার চর তার গালে পড়তে সময় নেবে না। কি পড়ছো তে? দোয়া কালমা পড়ছি আর কি। এই সময় দোয়া কালমা পড়া ভালো। হ্যাঁ, বেশি বেশি পড়ো। তোমার মাথা থেকে যেন উদ্ভট বস্তা পচা চিন্তাগুলো চলে যায়।